আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হায়ার ম্যাথ প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণের এমসিকিউ ক্লাসে। তো এখান থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে লিমিট থেকে, পাশাপাশি হচ্ছে ছোটোখাটো কিছু অন্তরীকরণ, এবং আরও বেশি আসে হচ্ছে অব্যক্ত ফাংশন, ইমপ্লিসিট ফাংশন এবং লঘুমান গুণমান থেকেও এমসিকিউ আসে এবং ঢাল নির্ণয় আসে। তো চলো আমরা সেই এমসিকিউগুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে শুরু করি, টাইপ ওয়াইজ বিগত বছরেরগুলো। প্রথমে আমরা লিমিট থেকে দেখব। লিমিটের অনেকগুলো টাইপের মধ্যে একটা টাইপ আছে যেটা খুবই সহজ এবং অনেক বেশি আসে পরীক্ষায়। সেটা হচ্ছে যে এরকম, তুমি খেয়াল করবা যখনই দেখবা এরকম একটা ফাংশন দেওয়া আছে এবং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, যখনই এই লিমিটের মানটা কি থাকবে, এক্স টেন্স টু ইনফিনিটি, এরকম এক্সের কোনো তুমি ফাংশন দেখতে পাবা, তখন সেটার অ্যান্সার বের করা খুবই সহজ। সেটার অ্যান্সার কী হবে, যে উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার, তো এর যে সহগ, এর সহগটা অ্যান্সার হবে। পাশাপাশি নিচে যেটা আছে সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স স্কোয়ার, তো এটার সহগ কত 3, তাহলে এইটাই হবে অ্যান্সার। অর্থাৎ এক্স স্কোয়ারের বা এখানে সর্বোচ্চ যে ঘাত, সর্বোচ্চ ঘাতের সহগটা ডিভাইডেড বাই এইটার সর্বোচ্চ ঘাতের সহগটা, লব এবং হরের সর্বোচ্চ ঘাতের যে সহগগুলো থাকবে সেটাই হবে অ্যান্সার। তো দেখেই তুমি অ্যান্সার বের করতে পারো দ্রুত। লিমিট এক্স টু ইনফিনিটি, তাহলে অ্যান্সার কত হবে, এটা এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত আছে 2, এখানে আছে 2 আর এখানে 3, তাহলে 2/3 হচ্ছে অ্যান্সার, শেষ। তো আমাদের এখানে পরেরটার মধ্যে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, দেখো আমাদের হরে সর্বোচ্চ ঘাত আছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের সর্বোচ্চ ঘাত কত আমাদের আছে 5, তো 5 নিলাম। উপরে এক্স স্কোয়ার কি আছে, নাই, তার মানে কি এখানে এক্স স্কোয়ার আসলে ছিল এক্স স্কোয়ার, কিন্তু সামনে হচ্ছে 0 আছে, তাহলে এইটার সহগ কত হবে, তাহলে 0, তাহলে 0/5, 0/5 মানে কত, বেসিক্যালি 0, এটা হচ্ছে অ্যান্সার। সেম একইভাবে আরও কয়েকটা খেয়াল করো, নিজেই বুঝতে পারবে প্যাটার্নটা। 3 নাম্বার তুমি দেখো কি বলছে, লিমিট এক্স টেন্স টু 2x স্কোয়ার, এখানেও 3x স্কোয়ার, দেখেই বোঝা যাচ্ছে এখানে 2 এখানে 3, তাহলে অ্যান্সার হবে 2/3, শেষ। দেখে অ্যান্সার, তুমি দেখেই দেখা মাত্রই অ্যান্সার বলতে পারবা। এখানেও তুমি খেয়াল করো, এখানে সর্বোচ্চ ঘাত আছে এক্স স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার আগে আছে 3, তাহলে নিচে আসবে 3, এখানে এক্স স্কোয়ার আগে আছে কত -1, তাহলে অ্যান্সার আসবে কত -1, তাহলে -1/3 হচ্ছে অ্যান্সার, শেষ। তুমি দেখেই জাস্ট অ্যান্সারগুলো বলতে পারবা। এখানেও তুমি সেম একইভাবে খেয়াল করো, একই প্যাটার্ন, যে এক্স স্কোয়ার আছে তাহলে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, তাহলে 1, এখানে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার তাহলে 2, তাহলে 1/2 হচ্ছে অ্যান্সার, শেষ। ঠিক আছে, সেম একইভাবে তুমি বের করতে, এখানে সর্বোচ্চ ঘাত কত এক্স কিউব আছে 1, এক্স কিউব আছে 2, তাহলে 1/2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার দ্রুত তুমি বের করে ফেলতে পারবা এই টাইপটা, তো এই টাইপটা আশা করি পারবা। এরপর আরেকটা টাইপ দেখো, সেম কাছাকাছি, এটাও পরীক্ষা বেশ থাকে। বলবে লিমিট যদি কি হয় এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মান যদি অসীমের দিকে ধাবিত হয়, অর্থাৎ এক্স টেন্স টু ইনফিনিটি যদি থাকে কিন্তু সূচকীয় ফাংশন থাকে এরকম a⁴x এরকম জাতীয়, তখন অ্যান্সার কি হবে, a⁴x এর সহগ ডিভাইডেড বাই নিচে যে থাকবে তার a⁴x এর সহগ। তো আমরা দেখি একটা উদাহরণ দেখলে খুব সহজে বলতে পারবো এটা আমরা, হ্যাঁ। যেমন তুমি এখানে একটু খেয়াল করো, এখানে দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে সবার আগে এবং a⁴x আছে, তাহলে সূচকীয় ফাংশন a⁴x এর সহগ কত 1, এখানকার a⁴x এর সহগ কত 1, তাহলে 1/1 মানে কত 1। এখানে খেয়াল করো লিমিট এক্স টু ইনফিনিটি a⁴x জাতীয় জিনিস আছে, অর্থাৎ 2⁴x আছে, এর সহগ কত, এই 2⁴x এর সহগ কিন্তু 1, সামনে 1, এই 2⁴x এর সহগ কত, সামনে 1, তাহলে 1/1 সমান কত 1। এভাবে জিনিসটা কাজ করে। দেখো বিগত বছরের কয়েকটা প্রশ্ন দেখো, দেখে তুমি আরো ভালো বুঝতে পারবা। সিলেট বোর্ড 17 আসছে, খেয়াল করো, লিমিট এক্স টেন্স টু কি আছে ইনফিনিটি আছে, ঠিক আছে, 3x⁴1, তো এখানে বুঝতে পারতেছি না কি, খেয়াল করে 3x⁻+1কে ভাঙা যায় কীভাবে, 3x, তাই না, যেহেতু 1 আসছে না জিনিসটা, তাই আমরা লিখতেছি, খেয়াল করো যে আমাদের জিনিস তো মাথার মধ্যে 1 আসছে, তাহলে একটা আসবে 3x আর আসবে 3⁴1, এরকম আসবে জিনিসটা। তাহলে 3x এর সহগ কত 3, তাহলে উপরে আছে 3, নিচে কত খেয়াল করো, এখানে 3x এর সহগ 4 দেওয়াই আছে, তাহলে অ্যান্সার কত হবে 3/4। এভাবে তোমাকে বুঝতে হবে। যেমন এখানে তুমি সরাসরি দেখতে পাচ্ছ 5⁴x, সামনে সহগ কত 1, সামনে সহগ কত 1, অ্যান্সার কত হবে 1, শেষ। এভাবে তুমি চাইলেই খুব সহজে দেখে বুঝতে পারো এই টাইপের প্রশ্নগুলো, হ্যাঁ। এটা হচ্ছে একটা জিনিস। পাশাপাশি এরকম প্রশ্ন মাঝে মাঝে থাকে, সরাসরি পরীক্ষা আসে, তখন তুমি এই টাইপটাও করতে পারো। দেখো এই যে আমাদের কলেজের প্রশ্নগুলোতে আসছে যে লিমিট cos ax মাইনাস cos bx আর cos cx মাইনাস cos dx, যদি এই টাইপে থাকে তাহলে সেটার শর্টকাট হচ্ছে অ্যান্সার হবে a² মাইনাস b² আর নিচে হবে c² মাইনাস d²। দেখো যেমন একটা প্রশ্ন আছে কত, cos 7x cos 5x, তাহলে 7-এর স্কোয়ার কত, 7 স্কোয়ারগুলো আসবে 49 মাইনাস 5-এর স্কোয়ারগুলো কত আসবে, যে হচ্ছে 25, তাহলে উপরে আসলো 24, নিচে সেম 3 আর হচ্ছে শুধু x, তাহলে 3কে স্কোয়ার করলে 9, 1কে স্কোয়ার করলে 1, তাহলে 24/8 মানে কত 3। এই হচ্ছে জিনিস, এভাবে পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখো সেম প্রশ্নটা পরীক্ষা আসছে এবং এটা কমন একটা টাইপ, মানে আসতে পারে আর কি, এত বেশি আসে নাই, বোর্ড পরীক্ষাতে আসে নাই।
আমরা এই টাইপটা দেখে রাখছিলাম, সবাই আমরা জানি এই টাইপটা লিমিটের খুবই গুরুত্বপূর্ণ। তো এমসিকিউতে বেশি আসে। লিমিট এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স বাই এরকম থাকতো, সরাসরি সূত্র ছিল, আমাদের ফর্মুলা ছিল, এটা তো ফর্মুলা এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? তো সেক্ষেত্রে আমরা কী করতাম, যেমন দেখো এখানে আমাদের সেই একটা আছে, এখান থেকে আমরা অ্যান্সারটা লেখার চেষ্টা করব। অবশ্যই থাকতে হবে কি, দেখো এইখানে যে জিনিস থাকবে এখানেও সেই জিনিসই থাকবে। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি এইভাবে যে এই এক্সের উপরে হাফ মানে কত, রুট ওভার, এটাকে লেখা যায় এইভাবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে রুট ওভার এ টু দি পাওয়ার কত 5। হ্যাঁ, তাহলে এরকম যদি থাকে তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে এন এর মান, তাই না? এই দেখো এন এর মান কত 5। তাহলে আমাদের অ্যান্সারটা কি ছিল, অ্যান্সার ছিল হচ্ছে এরকম এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে 5 এ টু দি পাওয়ার কত লিখবো আমরা, যে এন মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1, 5 মাইনাস 1 করলে কি হয়, তো এ মানে তো বেসিক্যালি কি, এই যে এটা ছিল এ, তাই না? এখানে যা থাকো সেটা এ, তো আমার তো আছে রুট ওভার এ, তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো কি, এর জায়গায় লিখবো কি রুট ওভার। তাহলে 5 এ টু দি পাওয়ার এরকম, তাহলে জিনিসটা আসবে কত 5 রুট ওভার, এখানে আসবে কত 4 আসবে, তাই না? আর রুট ওভার এ টু দি পাওয়ার 4 মানে কত এ স্কোয়ার, তাহলে 5 এ স্কোয়ার, এরকম জাতীয় অ্যান্সারটা আসবে। হ্যাঁ, এভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা করো সেম কাহিনী। সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা নতুনভাবে আরও একবার শুরু করতেছি। তো আমরা যে টাইপটা দেখতেছিলাম সেই টাইপের মধ্যে চলো আমরা আরও একটা এক্সাম্পল সলভ করি। তো এই টাইপটা পরীক্ষা আসার সম্ভাবনা আমাদের বেশ ভালোই আছে আর কি। হ্যাঁ, তো খেয়াল করো আমাদের পরের প্রশ্ন আমাদের জিজ্ঞেস করছে এখানে যে লিমিট যদি এক্স টেন্স টু এ হয় এবং এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এ টু দি পাওয়ার 3/2, আর নিচে কী আছে এক্স হাফ আর এ টু দি পাওয়ার হাফ। তো যেহেতু এখানে দেখো এক্স এর উপরে হাফ, এর উপরে হাফ, তাহলে উপরেও সেম রাখতে হবে আর এখানেও সেম রাখতে হবে। তাহলে লিমিটটা আমরা কি দিয়ে দিব তখন, লিমিট রুট ওভার এক্স টেন্স টু রুট ওভার এ। তো যাই হোক, তো আমরা এটাকে সাজাই নিব কীভাবে, তো এই যে উপরের যেটুকু এন এর মানটা বিশেষ করে দরকার, তো আমরা যেটা করবো এখানে যদি হাফ আসে তাহলে এটার মধ্যেও হাফ দিতে হবে। তাহলে এক্স এর উপরে হাফ দেওয়ার পরে বেসিক্যালি থাকতেছে কত, শুধু 3 থাকতেছে, মাইনাস এর উপরে হাফ দেওয়ার পরে বেসিক্যালি থাকতেছে কত, শুধু 3 থাকতেছে। তো বুঝতেই পারতেছো আমাদের ব্যাপারটা যে এন এর মানটা আসলে কত 3। তাহলে আমরা সূত্র শিখছিলাম এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তো আমরা লিখবো এন এর মানটা তো 3, এর মানটা কত, এর মানটা তো এ টু দি পাওয়ার হাফ, তো এ টু দি পাওয়ার হাফ তুমি দিলা আর কি। হ্যাঁ, আর এন মাইনাস 1 এন এর মান কত, এন এর মানটা হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1, তাহলে জিনিসটা থাকলো কত 3, আর এখানে থাকলো কত এ টু দি পাওয়ার, এর হিসাব করলে কত আসবে 3 মাইনাস 1 মানে 2, 2 আর 2 কাটা গেলে থাকবে কত, যে হচ্ছে আমাদের এ স্কোয়ার, তাহলে শুধু আমাদের থাকবে কত এখানে 3a। দেখো কারণ কি, দেখো এখানে 2 আর উপরে নিচে আছে 2, তাহলে 2 আর 2 কাটা যাবে, তাহলে থাকবে শুধু 3a, তাহলে আমাদের সেটা অপশনে আছে 3a। ওকে ফাইন, তো এইভাবে আমাদের পরীক্ষা আসতে পারে জিনিসগুলো, তো আমরা করে ফেলতে পারবো। তো আমরা এইখানকার একইভাবে আমরা আরও সামনের দিকে আগাই, যে আমাদের কিন্তু বেশ কিছু ফর্মুলা ছিল, ডিফারেন্সিয়েশনের অনেকগুলো সূত্র ছিল, তার মধ্যে একদম কমন কিছু ফর্মুলা যেগুলো দিয়ে আমরা এখন প্র্যাকটিস করবো, আরও সামনে ফর্মুলা আসবে। তোমরা এই ফর্মুলাগুলো অবশ্যই ঠাডা মুখস্থ রাখবা, এই ফর্মুলাগুলো একদম মাস্ট, একদম ঠাডা মুখস্থ আর কি। কারণ কি, এই জিনিসটুকু তোমার পরীক্ষায় সরাসরি চলে আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, এই যে এইটা তোমাকে বললো যে কোসেক এক্স, এটা ডিফারেন্সিয়েশন কী হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স, তো এই সূত্রটা তোমার সরাসরি জানা থাকা অবশ্যই জরুরি। তো এইটা আমাদের একটা জিনিস, তুমি দেখো একবার চোখ বুলে ফেলে আমরা এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1, আর যদি 1/x থাকে তাহলে সেটা কী হয়, যে হয় হচ্ছে আমাদের কত মাইনাস 1/x স্কোয়ার হয়, রুট ওভার এক্স থাকলে কী হয় 1/2 রুট ওভার এক্স, কনস্ট্যান্ট এটা 0 হয়, এ টু দি পাওয়ার এক্স থাকলে কী হয় এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? এরকম একইভাবে ই টু দি পাওয়ার এক্সই থাকে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কী হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সামনে একটা -1 থাকে। একইভাবে ই টু দি পাওয়ার এম এক্স মানে কি, দেখো আমরা নিয়ম কি জানি যে ই এর মাত্রার মধ্যে যা আছে তো সেটাই বসবে, কিন্তু এটা তো আসলে এক্স না, এই জন্য এইটুকুই আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করছি, যার কারণে এম আসছে, চেইন রুল এটা আর কি। তো লন এক্স এটা কী হয় 1/x। হ্যাঁ, তো একইভাবে লগ এ এক্স, তারপরে সাইন এক্সটা কস এক্স হয়, কস এক্স এটা মাইনাস সাইন এক্স হয়। তো সূত্রগুলো আমাদের সবারই জানা, তারপরে একবার আমরা চোখ বুলিয়ে অবশ্যই রাখবো যেন এখান থেকে এমসিকিউ সরাসরি দিতে পারি। আমরা এখান থেকে পরে দেখা শুরু করি যে কী কী ধরনের এমসিকিউ আমাদের আছে। দেখো এই পার্ট থেকে আমরা সরাসরি বোর্ডের প্রশ্নগুলো নিই, যে বিগত বছরগুলোতে এখানে কী কী প্রশ্ন আসছে, তো দেখলে বুঝতে পারবো তুমি কোনো সমস্যা নাই। তার আগে একটা জিনিস তুমি খেয়াল করো যে এই প্রথম প্রশ্নটা দেখো একটু বেশ বড় সড়ই দেওয়ার চেষ্টা করছে, বলছে লিমিট এক্স টেন্ডস টু 0, আর দেওয়া আছে কত 1 + sin x মাইনাস রুট ওভার 1 - sin x এর মান কত হবে। তো আমরা কীভাবে জিনিসটা করবো, তো আমরা নর্মালি এটাকে করা শুরু করে আসো। হ্যাঁ, নর্মালি এই জিনিসটাকে করা শুরু করি, তাহলে আমরা দেখি যে কী আসবে। তো আমরা এখানে চেন রুলটা ফলো করবো, দেখো লেখা আছে যে চেন রুলটা আমরা ফলো করে আগাইতে থাকি। তো এইটুকু চিন্তা করো তুমি, যেহেতু লিমিট দেওয়া আছে, হ্যাঁ বলছে লিমিটের এই মানটা বের করো। তো একটা জিনিস হচ্ছে কি, যে আমরা লিমিটের এই মানটাগুলো বের করতে পারি কী করে, যে লা হসপিটাল যে রুলটা, এল হসপিটাল রুলস ফলো করে বের করতে পারি। সেটা কি রুলসটা হচ্ছে, আমরা কি করব
যে এই এক্স এর মান আমরা ততক্ষণ বসাবো না যতক্ষণ না এই অসংজ্ঞায়িত ফরম্যাটটা দূর হয়। অর্থাৎ তুমি যেটা করবা, নিচে এবং উপরে তুমি অন্তরীকরণ করা শুরু করবা। এখানে অন্তরীকরণ করবা, এখানে অন্তরীকরণ করবা। যদি এক্স এর মান সরাসরি বসাইতা, এখানে কি আসতো? নিচে আসতো জিরো। তো নিচে জিরো আসা মানে তো অসংজ্ঞায়িত, তবে বসানো যাবে না। এই জন্য আমরা অসংজ্ঞায়িত ফরম্যাটটা দূর করব। এই জন্য কী করবো, নিচেও ডিফারেন্সিয়েশন করব, উপরেও ডিফারেন্সিয়েশন করব। একবার করব, করার পরে মান বসিয়ে দেখবো যে হ্যাঁ ঠিকঠাক অ্যান্সার আসতেছে কিনা। যদি দেখি যে না এখনও অসংজ্ঞায়িত থেকে গেছে, তাহলে আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করব নিচে এবং উপরে। তো চলো আমরা সেটা করে দেখাই। আমি এরকম প্রশ্ন আমরা সামনে আরও সলভ করব, এটা আমাদের আসবে সরাসরি। হ্যাঁ, এই চেইন মানে হচ্ছে হসপিটাল রুলটা আমরা ফলো করব। তো আমরা দেখি করি আসো। নিচে কি আছে? এক্স, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? 1 হবে। এক্স এর সাপেক্ষে 1 হবে। এবার এই না কি এত মাইনাস কি এত, তো আমরা এইটুকু ডিফারেন্সিয়েশন করি, তারপরে আমরা এইটুকু ডিফারেন্সিয়েশন করব। তো এইটুকু ডিফারেন্সিয়েশন কি হবে? তো দেখতে মনে হচ্ছে কীরকম আসছে না, রুট ওভার কিছু একটা। তো রুট ওভার কিছু একটা থাকলে আমরা কি শিখছিলাম, এটা ডিফারেন্সিয়েশন হইতো কত? 1/2 রুট ওভার কিছু একটা, তাই না? এরকম ছিল 1/2 রুট ওভার এক্স। তো এই জিনিসটাকে লিখবো আমরা, দেখো 1/2 রুট ওভার এই সেই কিছু একটা মানে এক্স। কিন্তু এটা তো আমি এক্স মনে মনে ধরছি, তো এক্স না, এটা তো 1 + sin x। যেহেতু এটা এক্স না, এটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করবো আমরা। তাহলে 1-এর ডিফারেন্সিয়েশন 0 হয়, sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x করে গুণ করব। এটাকেই বলি আমরা চেইন রুল। বুঝতে পারছো? এই তাহলে আমাদের এই জিনিসটা গেল। ঠিক তারপরে কি আছে? মাইনাস আছে, মাইনাস দিব আমরা, মাইনাস দিলাম। আবারও সেম কাহিনী, রুট ওভার কিছু একটা আছে, আর রুট ওভার থাকলে কি হয়? 1/2 রুট ওভার এক্স। তাহলে সেটাই করছি আমরা, 1/2 রুট ওভার এক্স। কিন্তু ভিতরে জিনিসটুকু তো এক্স না, তাহলে আমরা কী করবো? এইটুকুকে আরও একবার ডিফারেন্সিয়েশন করবো। তো এইটুকু যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করি, 1-এরটা 0 হবে, আর সাইন এক্সটা হবে cos x। কিন্তু মাইনাস সামনে ছিল, মাইনাস থেকে গেছে। এইভাবে তুমি ডিফারেন্সিয়েশনটা করলা। এবার দেখো নিচে জিরো নাই, এক্স এর মান তুমি বসাতে পারবা না, যেহেতু n1, তার মানে নিচে জিরো আসবে না। এবার তুমি মান বসাও সরাসরি। এক্স এর মানটা ছিল জিরো, তো জিরো বসাই দাও এখানে, এখানে জিরো বসাই দাও, এখানে জিরো বসাই দাও, জিরো বসাই দাও। বসালে কত থাকে? এখানে থাকে হচ্ছে সাইন এক্স, সাইন জিরো মান জিরো, তাহলে এইটুকু জিরো, তাহলে এটা বাদ। 1 + 0 মানে 1, তাহলে 1/2 থাকে, এই যে 1/2। একইভাবে এখানে কি থাকে দেখো, 1 - sin x, ওকে। আর cos 0 ডিগ্রি মান 1, কোনো সমস্যা নেই। আর এইখানে কি থাকতেছে খেয়াল করো, এইখানকার মাইনাস থাকলো আর এইখানকার মাইনাস মিলে প্লাস হয়ে যাবে তখন। আর এই 1 - 0, তো এটা বাদ দিলে সমস্যা নেই, তাহলে 1/2, তাহলে 1/2, তাহলে হাফ হাফ মিলে কত হবে? 1 হবে। তো বেশ বড় একটা কিন্তু ছিল, তোমার একটু তোমাকে ধৈর্য সহকারে 2 লাইন করতে হবে, এতটুকুই আর কি। ভালো প্রশ্ন। হ্যাঁ, আমরা এই হসপিটাল রুলটা আরও অ্যাপ্লাই করবো সামনে, সমস্যা নাই। আমরা এরকম দেখি যে আর কোনগুলোর মধ্যে সরাসরি হসপিটাল রুল অ্যাপ্লাই করা যায়। তার মধ্যে আর আগে আমরা এই বোর্ডের প্রশ্নটা সলভ করি, যদি বোর্ডে আসতে আমরা এটা করে রাখি, পরীক্ষায় তোমার হুবহু চলে আসতে পারে। বলছে লিমিট x টেন্ডস টু 0 টু লন, সাথে কি লেখা 1 + x মাইনাস লন 1 - x, এর মান কত? এবার আমাকে বলছি কি এখান থেকে এইটার এই লিমিটটার মান কত। এখন তো আমি সরাসরি লিমিট বসাই, দেখি তো অসংজ্ঞায়িত আসে কিনা। তো 0 বসাইলাম আমি, 0 যদি বসাই তো 2 ln 1 + 0, তাহলে থাকলো কত আমাদের? 2 ln 1, ln 1 থাকলো, এখান থেকে থাকলো কি আমাদের? যে ln 1, এই যে ln 1 থাকলো, আর 2 তো সামনে ছিলই। মাইনাস ln 1 - x, x এর মান কত? 0, 0 বসাইলাম। এখানেও কি থাকতেছে? যে ln 1, দেখো ln 1, এখানে থাকলো তো আমাদের 2 ln 1 - ln 1। তাহলে এখান থেকে বিয়োগ করলে কি চলে আসে? দেখো ln 1 এর মানই হচ্ছে 0, তাহলে 2 × 0 মাইনাস কত? 0, তাহলে আলটিমেটলি কত? 0ই তো অ্যান্সার হবে 0 আর কি। তার মানে এখানে কোনো কিছু করার দরকার হয় নাই, আমরা জাস্ট কী করছি? লিমিটের মানটা বসাইছি। আমাদের কাজই কিন্তু প্রথমে এইটা, যে শুরুতে আমরা লিমিটের মানটা বসাবো, বসিয়ে দেখব অসংজ্ঞায়িত কিছু আসে কিনা। অসংজ্ঞায়িত আসলে আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করব। আমরা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে হসপিটাল রুল ফলো করতে পারি, অথবা বিভিন্ন কমন টোন নিয়ে কাটাকাটি করতে পারি। তো এখানে কিছুই করার দরকার হয় না, জাস্ট মান বসালেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম অঙ্ক আমরা আরও দেখি যেখানে আমরা এরকম কাজগুলো চাইলে করতে পারবো আর কি। হ্যাঁ, যেমন দেখো ঢাকা বোর্ডে এটা আসে, এইটা আমরা দেখি। লিমিটের আরও একটা প্রশ্ন দেখি আমরা, এরপরে আমরা হসপিটাল রুলগুলো এখানে অ্যাপ্লাই করে করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে সরাসরি আমরা করতে পারি কিনা। হসপিটাল রুলটা আমি ফলো করার চেষ্টা করবো, দেখবো যে অ্যান্সার আমরা এরকম মিলে কিনা আমাদের। হ্যাঁ, তার আগে আমরা এটাও করে ফেলে আসো। এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখন কি আছে? -x √x² + 3x, এরকম একটা জিনিস আছে আমাদের। হ্যাঁ, তো কাজ করি, দেখো উপরেও x আছে, নিচেও x আছে, তুমি যদি x বসাই দাও এখানে, ইনফিনিটি স্কোয়ার নিচে অসংজ্ঞায়িত চলে আসতেছে, তাহলে বসানো যাবে না, একটু কাহিনী করতে হবে। তো আমরা এক কাজ করি, এখান থেকে এখানে x আছে, নিচেও x আছে সবার মধ্যে প্রায়, তো এখানে আমি এক্সটা কমন নিয়ে ফেলি, বা আমরা এক কাজ করি x² কমন নিই। তাহলে হবে কি, x² বাহিরে আসলে, রুটের বাহিরে আসলে x হয়ে যাবে। তাহলে আমরা ভিতর থেকে x² কমন নিই। x² কমন নিলে থাকে কত? 1। এখানে থাকবে কত? 3/x²। তো কাটাকাটি গিয়ে শুধু x থাকবে, এই জন্য দেখো 3/x আছে।
এখানে এক্স স্কোয়ার কমন নিলে কি থাকবে, নিচে এক্স স্কোয়ারটা থাকবে, এই যে থাকলো। ভিতরে যে এক্স স্কোয়ারটা কমন নিলাম, রুটের বাইরে আসার কারণে এক্স হয়ে গেছে। তো এই এক্স আর উপরের এক্স কি যাবে, এখন কাটাকাটি যাবে, গেল। থাকলো আমাদের এইটুকু জিনিস, তাই না? আমি এখন সরাসরি মান বসাইতে পারি, বসে লিমিট এক্স, আমি তো কাটাকাটি করেই দিচ্ছি, এর তো কোনো টেনশন নাই। আমাদের আসে কত উপরে, -1 আসছে বেসিক্যালি। আর এখানে কিছু 1/3, এক্স এর মান কত, ইনফিনিটি, তাহলে 3/ইনফিনিটি, 3/ইনফিনিটি স্কোয়ার, তাহলে সামথিং বাই ইনফিনিটি কত আসবে, 0 চলে আসবে। 4/ইনফিনিটি, তাহলে 0 চলে আসবে। তা থাকলো কত, উপরে -1 আর নিচে 1, -1/1 মানে কত, -1। তো শেষ। তো এইভাবে তোমাকে জিনিসগুলো সলভ করতে হবে। এবার যেই কথাটা বলছিলাম আমরা এগুলো চাইলে হসপিটাল রুল ফলো করে করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে পারি। তুমি প্রথমত যদি মান বসাতে যাও, চেক করবা -1/2 যদি বসাও, cos -1/2, দেখবা এখানে একটা মাঝে মান আসবে। আর sin 2 -1/2 যদি বসাও, দেখবা একটা অসংজ্ঞায়িত ফরম্যাট আসে। এই অসংজ্ঞায়িত ফরম্যাটটা আমরা যদি দূর করতে চাই, তাহলে আমরা এক কাজ করতে পারি, হসপিটাল রুলটা ফলো করতে পারি। তো আমরা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করলে কি আসে দেখো। তো প্রথম আমরা নিচ্ছি এখান থেকে হসপিটাল রুলটা ফলো করার জন্য আসে আমাদের কি, যে লিমিট এরকম, ওকে ফাইন। আমরা উপরে একবার ডিফারেন্সিয়েশন করব, নিচেও একবার ডিফারেন্সিয়েশন করব। তো করলে কি আসে দেখে আসো আমরা। তো sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে কত দেখো, যে cos x আছে। তো আচ্ছা, উপরে সাইড আমরা করে আগে সাইনকে ধরলাম এটা মনে মনে x, হ্যাঁ। তো সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে cos x, আমরা জানি, তাহলে হবে কত, cos 2x। ওকে, cos x হলো, কিন্তু এটা তো আসলে x না, এটা তো আসলে 2x ছিল। তাহলে এই 2কে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 2x কে ডিফারেন্স করলে 2 আসে, তো করলাম। নিচে এবার দেখো cos x, এই cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, আসবে হচ্ছে কত, sin x। কত আসবে, cos x প্লাস কত, -sin x। তো বসাই দিলাম আমি কত, -sin x। শেষ। এইবার তুমি যদি সরাসরি মানটা বসাই দাও, দেখবা তোমার একটা মান চলে আসে কিনা। যদি না আসে, আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব, সমস্যা নেই। তাহলে কত আসে আমাদের, যে cos, তাহলে লিখতেছি আমরা এখানে, ক্যালকুলেটর বসাই দিই সরাসরি, আমি চেক করি যে কত আসে। যে cos 2x, তাহলে কত আসবে, x এর মানটা -π/2, তার মানে 180, তাহলে -180, cos -180। দেখবো আমরা এখানকার মানটা কত আসে। এই মানটা আসে -1, তাহলে উপরে আমাদের আসে কত, -1 আর সাথে 2 আসে, তাহলে হবে কত আমাদের, যে -2। আর নিচে আসে -sin x, তাহলে আমরা সেম কাজ করি, সাইন দিয়ে দিই হচ্ছে -90 ডিগ্রি। তো -90তে আমাদের কত আসে দেখি, -90 আমাদের আসে -1 আসে আমাদের, -1 আর এই সামনের -1 নিলে কত, +1, তাহলে হয়ে যাবে কত, -2। শেষ। তাহলে আমার কিন্তু কোনো সূত্র বসাইতে হয় না, আমি জাস্ট কি করছি, উপরে একবার ডিফারেন্সিয়েশন, নিচে একবার ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদের ফরম্যাট চলে আসছে, অসংজ্ঞায়িত ফরম্যাট দূর হয়ে গেছে। আমরা করছি, যদি দেখতাম যে না আবারও নিচে 0 চলে আসছে, তাহলে এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করতাম, তারপরের ধাপে মান বসাইতাম। এরকম অঙ্ক হয়তো তুমি পাবা, আমরা সামনে সেটা একটু দেখি। তাহলে আমরা চলো পরের অঙ্কটা করে ফেলি। কি বলছে, যে লিমিট x টেন্ডস টু 0 আর দেওয়া আছে √1 - cos 2x/x। তো লিমিটের অঙ্ক বের করতে বলছে, তো আমরা কি করবো, চলো সরাসরি আমরা শুরু করি। যেহেতু x এর মানটা বসাই দাও, অসংজ্ঞায়িত আসবে, তো আমরা এক কাজ করে সংজ্ঞায়িত ফরম্যাটে আনার চেষ্টা করি। তো তোমরা সবাই জানো যে 1 - cos 2x সরাসরি সূত্রকার 2 sin স্কোয়ার x। যেহেতু 1 - cos 2x 2 sin স্কোয়ার x এর সূত্র, তো বসালাম আমি 2 sin স্কোয়ার x। এবার দেখো একটু খেয়াল করে কি আসতেছে, এখানে √2 থেকে যাবে sin স্কোয়ার, আর এখানকার রুট এটা মিলে কত হয়ে যাবে, শুধু sin x হবে। আর সাথে কত থাকবে আমাদের, √2 সামনে নিয়ে এসে লিখছি আমরা, একই কথা। আর sin x/x, এই জিনিসটা মানে কিন্তু 1, যে লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এটা মানে কিন্তু 1। আমরা রিটেনের সময় বলছিলাম, সূত্রগুলো পড়ছিলাম, sin x/x = 1, তাহলে √2 × 1 মানে কত হবে, √2। তাহলে তুমি সরাসরি পেয়ে যাবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কগুলো। তো এবার পরীক্ষা মধ্যে আসতে পারে লিমিটের অঙ্কগুলো, আশা করি বুঝছো, পারা যাবে। আমরা এখান থেকে আরেকটা লাস্ট জিনিস দেখবো, যে অঙ্কটা পরীক্ষা আমাদের বেশ আসে, অ্যাডমিশনেও আসে। এখান থেকে লাস্ট আরেকটা অঙ্ক দেখবো আমরা লিমিটের মধ্যে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে আমাদের, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সাথে কি আছে 1 + 1/5x টু দি পাওয়ার কত, 3x। এখন কি করা যেতে পারে, আমরা এখান থেকে এখানে বলছে এই লিমিটটার মান বের করো। তো আমরা এই যে একটা জিনিস জানি, এই সূত্রটা কাজে লাগাবো আমরা, যে 1 + 1/x টু দি পাওয়ার x, মানে এরকম একটা সূত্র আছে, 1 + 1/x টু দি পাওয়ার x, এরকম যদি থাকে তাহলে এটার মানে হচ্ছে e। তো আমি জিনিসটাকে এরকম বানানোর চেষ্টা করব যেন আমাদের কি হয়, এখানে e আনতে পারি আমরা। তো আসলে একটা কাজ করি আমরা, লিমিট x টেন্ডস টু 0 এখানে আসে, এখানে সেরকম আছে নাই, দেখো 1/5x 3x মিললো না, তো আমরা সেটাকে মিলানোর চেষ্টা করব। তো এক কাজ করি, আমরা পরের লাইনে অঙ্কটা শুরু করি। 1 + 1/5x, আমি ভাবতেছিলাম যদি এখানে 5xটা থাকতো আমি লিখতে পারতাম, কারণ 1/, যা এখানে তা, কিন্তু তা তো না, একটু আমি জোর করে বানাইছি 5x। জোর করলে তো হবে না, জিনিসটা মেনটেন করতে হবে। এই জন্য মাথার মধ্যে আমরা কি করলাম, আবার দেখো 3/5 দিয়ে দিলাম, তাহলে কি হবে, 3/5 দিলে তাহলে এখানকার 5 কাটা, আর এই যে x আর যে উপরের 3, তাহলে 3x, মানে আগের মতোই থাকবে আর কি।
তাহলে আমি এই কাজটা করতে পারলাম। তাহলে তুমি জোর করে লিখছো আগে 1/1 + 5x ছিল, তুমি এত কিছু বুঝো না, তুমি ভাব করে 5x দিয়ে দিছো, এখন ভাবতো সবতে পাপ করে ফেললাম, কি করা যায়? এখন এটাকে মেনটেন করবা যে আমার দরকার ছিল 3, জিনিসটা ছিল 3x দিয়ে, তাই না? এখানে জিনিসটা ছিল 3x দিয়ে, তাহলে উপরে একটা 3 দিলা আর নিচে একটা 5কে কাটার জন্য 5 দিলা, হয়ে গেল জিনিসটা। তাহলে দেখো এই পুরো জিনিসটার মানে তুমি বা জানো কি, পুরো জিনিসটার পরিবর্তে লেখা যায় ই, আর মাথার মধ্যে থাকলো কত 3/5, তাহলে অ্যান্সার হচ্ছে সেটাই e⁻³ তো এইটা আমাদের একটা অঙ্ক আর কি। হ্যাঁ, তো এরকম সেম আরেকটা অঙ্ক তোমাকে বলি, এ দেখো এই অঙ্কটাও সেম। তুমি যখনই দেখছো যে 1 প্লাস এত, এরকমও হইতে পারে কিন্তু যে 1 + x⁴ এমনও হইলেও কিন্তু ই, মানে 1/xটা ভিতরে থাকুক বা মাথায় থাকুক একই কথা, সমস্যা নেই। তো খেয়াল করো আমি সেই অনুযায়ী দেখতে পাচ্ছিলাম এখানে 1 + 5x, তো এখানে যদি থাকতো 1/5x তাহলে ভালোই তো আমাদের। তাহলে আমরা কী করতে পারতাম, আমরা একটা কাজ করি, তাহলে বানাই, জোর করে বানাই, তাহলে কী লিখবো আমরা, 1 + 5x আছে, আমি জোর করে একটা 1/5x দিয়ে দিলাম, আমি জোর করে কতটুকু অ্যাড করছি, জিনিসটা ছিল 1/x, আমি জোর করে একটা 5 দিছি না, তো জোর করে একটা 5 উপরে গুণ করে দিব, 5 কাটা যাবে, সমস্যা নাই তো। দেখো এই যে এই পুরোটা মানে কত ই, এই পুরোটা মানে তো ই, আর মাথায় থাকলো কত 5, তাহলে e⁻5 হচ্ছে অ্যান্সার। এরকম, হ্যাঁ, তো আশা করি বুঝছো। সেমভাবে তুমি এটাও ট্রাই করতে পারো, এখানে এই সেম টাইপের অঙ্ক আরও কিছু আছে, তুমি একটু ট্রাই করো, ঠিক আছে? এবার আমাদের পরীক্ষায় আসতে পারে। এবার দেখো কিছু সরাসরি সূত্রের এক্সাম্পল নিছি আমরা, এবার কিছু আমরা এক্সাম্পল দেখবো যেখানে সরাসরি আমরা ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা ইউজ করবো। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন কিছু ফর্মুলা ইউজ করে আমরা সরাসরি এইখানকার এমসিকিউগুলো সলভ করে দেখো, বোর্ডে আসছে আর কি। তো কি বলছে এখানে আমাদের, যে y = e⁻³ হলে এটার অন্তরীকরণ করতে বলছে, খুবই সহজ, e⁻⁻x। তাহলে আমরা কি শিখছিলাম, যে ধরলাম এটা মনে মনে কি ধরলাম আমরা, যে এটা x, e⁻x এর অ্যান্সার কি হয়, e⁻x-ই হয়, তো সেটা লিখলাম। কিন্তু এটা তো x না, এটা তো -3x, এদিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে -3x এর ডিফারেন্সিয়েশন আসে কত, -3, তাহলে অ্যান্সার হবে -3 e⁻⁻3x। কোথায় আছে দেখো, সে বি নাম্বারে আছে, -3 e⁻3x। সে ddx অফ ln 1/x, ln 1/x এর অন্তরীকরণ করতে বলছে। তো আমরা শিখছিলাম ln x যদি থাকে কখনো, তাহলে ln x এর অন্তরীকরণ হয় হচ্ছে 1/x, তো এখানে আসেই কিন্তু 1/x, তাহলে এটি মনে মনে x, তো ln x, তো অন্তরীকরণ হবে 1/x, তাহলে 1/1/x, তাহলে অর্থাৎ আমাদের অ্যান্সারটা কি লিখবো আমরা তখন, অন্তরীকরণ লিখবো হচ্ছে আমরা যে 1/x, তাহলে x কত 1/x, কিন্তু এটা ছিল x না, আমরা x ধরছি মনে মনে, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 1/x এর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে অ্যান্সার আসে হচ্ছে -1/x², এটা আমরা সরাসরি সূত্র দেখছিলাম একটু আগে, যে 1/x এর অন্তরীকরণ করলে কি আসে, -1/x²। এবার তুমি একটু কাটাকাটি করো, দেখো কি আসে, এই এক্সটা উপরে উঠে যাবে, তখন জিনিসটা থাকবে কত এরকম, যে x আর এখানে কত আছে -1, তাহলে মাইনাস দিয়ে দিলাম এখানে, আর x², হিসাব নিকাশ করো কত আসতেছে, -1/x, তাহলে অ্যান্সার কত হবে, -1/x, এই নাম্বারটা হবে অ্যান্সার। শেষ, বের করে ফেলতে ভালোই হবে চেইন রুল ইউজ করে। সেম একইভাবে একটা আছে দেখো, y = e⁻√x, বলছে y1 কত, y1 মানে কি, একবার অন্তরীকরণ করবা, তো একবার অন্তরীকরণ করো, তুমি মনে মনে ধরলা এটা কি x, e⁻x এর অন্তরীকরণ হয় e⁻x, কিন্তু এটা তো x না, এটা তো √x ছিল, তো √x কে আরেকবার অন্তরীকরণ করবা, করে গুণ করবা, তো 1 √x এর অন্তরীকরণ সরাসরি আমরা শিখছিলাম যে 1/2√x, সরাসরি মুখস্থ শিখছিলাম, তাহলে অ্যান্সার হবে কত, এইটা, যে e⁻x × 1/2√x, কোথায় আছে অপশনটা তুমি খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এটা, দেখো এই সি নাম্বারের মধ্যে আছে, যে এই 2√x নিচে, তাই না, দেখো দাগের নিচে, তাহলে মিলে গেল, ডান, এটা বুঝে ফেললাম আমরা। তো সেমভাবে দেখো এটাও সেম হবে, একটু আগে আমরা এরকম একটা করছি, এই যে এখানে আমরা করছিলাম, এই যে হচ্ছে ই এর একটা করছিলাম, তো এই যে এটাও সেম আর কি। হ্যাঁ, এই যে -3x ছিল, -3/2x, তো হুবহু সেম, এটা আমরা করতেছি না। cos x এটা তুমি সেমভাবে একইভাবে তুমি অ্যান্সারটা নিয়ে আসতে পারো, যে cos x আছে, তাহলে অ্যান্সার হবে কত, -sin x, কিন্তু এটা তো আসলে কি না, আমাদের আসলে এটা x না, √x, √x কে আবারও সরাসরি অন্তরীকরণ করবো, তাহলে 1/2√x, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে। এখানে সেমভাবে দেখো sin³ x আছে, তো তুমি এটাকেও সেম একই ওয়েতে করতে পারবো, আমরা এটাও করে দেখাই, বলছে dy/dx বের করো, একবার অন্তরীকরণ করো, তুমি মনে মনে চিন্তা করলা যে sin³ x যেটা আছে, তুমি এটাকে মনে মনে চিন্তা করে নাও আপাতত, যে কি, যে এটা হচ্ছে এই এইটাকে আমি লিখতে পারি কীভাবে, লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। sin³ x মানে কি, sin x⁴, এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো মনে মনে চিন্তা করো, যে x⁴ এভাবে আছে, তো x³ জিনিসটা আছে, তো x³ জিনিসটাকে আমি কী করতে পারি, x³ লিখতে পারি আমরা কীভাবে, হচ্ছে এরকম যে 3x², ঠিক কিনা, তো আমাদের x মানে কত, sin x, তাহলে আমরা লিখবো কত, যে 3sin x², কিন্তু আমি যে লিখলাম 3sin x², ঠিক আছে বুঝলাম, কিন্তু এটা আসলে x না, তাহলে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো sin x কে ডিফারেন্স করলে আসবে কত, cos x, তাই না, cos x,
তাহলে অ্যান্সারটা কি হইল 3 sin x হোল স্কোয়ার ইন্টু কজ এক্স বা 3 sin² x ইন্টু কজ এক্স। তাহলে সি নাম্বারটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা। চেইন রুলটা তোমাকে বারবার কাজে লাগতে হবে। সেম একইভাবে দেখো এখানেও একটা চেইন রুল খাটাইতে হবে, এখানেও সেম চেইন রুল। তো এই হচ্ছে আমাদের এই টাইপটা, চেইন রুলের টাইপটা। আশা করি বুঝতে পারছো। এইটাই তোমার পরীক্ষায় একটা আসবে, তুমি ধরে রাখতে পারো। এবার এখানে বেশ কিছু আমাদের আরও টাইপ আছে, সেটা কি যে কিছু বৃত্তীয় ফাংশন অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এরকম সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক এবং কোসেক ইনভার্স এক্স এর ফর্মুলা দিয়ে, এইগুলো সরাসরি ফর্মুলাগুলোই পরীক্ষা আসে। এখান থেকে দেখা যায় সরাসরি ফর্মুলাগুলোই আসে, ফর্মুলাগুলো হুবহু আসে আর কি। হ্যাঁ, তোমাকে ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে এখান থেকে। তা আমরা দেখি সাইন ইনভার্স এক্স থাকলে কি হয় 1/√1 - x²। যেখানে কজ এক্স থাকলে কি হয় সামনে একটা মাইনাস হয়, জাস্ট এতটুকুই। ট্যান এক্স থাকলে হয় 1/1 + x², কিন্তু কট থাকলে হয় জাস্ট একটা মাইনাস চলে আসে। সেম গোস ফর কি সেক এবং কোসেক। হ্যাঁ, তো আমরা এখন যদি একটু সামনে আগে দেখতে পারবো যে বেসিক্যালি এগুলোতে কীরকম প্রশ্ন আসে। দেখো এখানেও একটা এক্সাম্পল দেওয়া বা এই সূত্রগুলো আমরা জানি, পড়ছি আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে। তো এখান থেকে আমরা একটা এক্সাম্পল সলভ করি, চলো জাস্ট এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের একটা এক্সাম্পল সলভ করি। যেমন এইটাই আমরা নিলাম, মনে করো বলা আছে সাইন ইনভার্স এত, কিন্তু আমি তো চিন্তা করছিলাম সাইন ইনভার্স এক্স থাকবে। তো এক্স থাকলে আমরা কী লিখতাম যে 1 - √1 - x²। তো আমার যে এটাই তো এক্স, আমার জন্য এটাই এক্স, তাহলে কী লিখবো 1 - 1 √1 - x²। তো এখানে এক্স এইটা, তার উপর স্কোয়ার দিলে কী হবে x⁴ x² গেল। আর এই x² আমরা কি করব, x² আমরা আরও একবার ডিফারেন্সিয়েশন করে গুণ করব, কারণ এটা তো এক্স না, এটা x², সুতরাং x² এর অন্তরীকরণ হবে 2x। শেষ। সেম ভাবে তুমি এভাবেও করতে পারো। দেখো এখানে আরেকটা আছে সাইন ইনটু সাইন ইনভার্স এক্স, এটা তুমি আবার কীভাবে করবা। দেখো সাইন টু সাইন ইনভার্স মানে হচ্ছে সাইন ইনভার্স মিলে 1 হয়ে যায়। তাহলে বেসিক্যালি থাকলো কত, এক্স থাকলো, তাহলে ddx অফ এক্স, আর এক্স এর অন্তরীকরণ হয় 1। ঠিক আছে, এরকম জিনিসটা। তো আশা করি বুঝতে পারছো। এই জিনিসগুলো আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেখে আসতে পারে সরাসরি। আমরা দেখি এরকম আরও 2-1টা প্রশ্ন আমরা দেখি এখানে। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন দেখি এখান থেকে। আসো, যেমন এইটা দেখো একদম হুবহু দেখো সূত্র চলে আসছে, বলছে ddx অফ কোসেক ইনভার্স এক্স এর মান কোনটি। বলছে আমরা যে সরাসরি ডিরেক্ট ফর্মুলা আসে, তো ডিরেক্ট ফর্মুলা চলে আসছে সরাসরি, দেখো বোর্ডে আসছে সরাসরি। হ্যাঁ, ওকে। আমরা এরপরে দেখি আমাদের আর কোন টাইপ আছে। এরপরে আমাদের একটা টাইপ আছে যে ইমপ্লিসিট ফাংশন টাইপের, অর্থাৎ এরকম x² x y সব একসাথে থাকবে, তোমাকে বলবে কি অন্তরীকরণ করো। এবং এইটা তোমাদেরকে শিখাইছিলাম কিন্তু, এরকম অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশনের অন্তরীকরণ করতে কীভাবে করতে হয়। এটা মাইনাস দিতাম, মনে আছে? আর কি বলছিলাম যে উপরে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো আমরা। সেম একইভাবে নিচে কী করবো, y এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। শেষ। উপরে x এর সাপেক্ষে, নিচে y এর সাপেক্ষে জাস্ট অন্তরীকরণটা করবো, দ্যাটস ইট, কিচ্ছু করতে হবে না। তো দেখো এর কি আছে, আমাদের x² কি আছে প্লাস xy প্লাস y² = 1। এখন সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সরাসরি করা শুরু করি। আমি অ্যান্সারটা এখানে লিখে আনি। হ্যাঁ, তো ফার্স্টে দাগ দিবা, একটা মাইনাস দিবা, দিয়ে এবার তুমি অঙ্ক করা শুরু করলাম। x² উপরে x এর সাপেক্ষে হবে, মানে y কনস্ট্যান্ট, x² এর অন্তরীকরণ করলে হয় 2x, লিখলাম আমি 2x। আর xy, তো y তো কনস্ট্যান্ট, y সামনে থাকবে, আর x এর সাপেক্ষে x হয় 1, y² পুরোটাই কনস্ট্যান্ট ডিফারেন্স কত হবে, মানে 0 হবে। আর এই যে -1, এই 1 তো এই পাশে আসলে -1 হবে, সেটাও করলে আসবে কত, 0ই আসবে। ওকে, তো আবার সেম জিনিসের আমরা অন্তরীকরণ করবো, কিন্তু নিচে, কিন্তু কার সাপেক্ষে, y এর সাপেক্ষে। এবার তো x² তো এখানে কনস্ট্যান্ট, তাহলে 0 হবে। আর xy এর সাপেক্ষে x কনস্ট্যান্ট সামনে আসবে, y এর সাপেক্ষে y 1, আর y² আসবে কত 2y, আর 1 এরটা আসবে কত 0। শেষ। দেখো তোমার অ্যান্সার আসছে 2x + y। উপরে আসছে কত আমাদের, যে 2x + y, নিচে আসছে কত আমাদের, যে x + 2y, কিন্তু সামনে কি আছে, একটা মাইনাস আছে। মাইনাসটা ভিতরে দিয়ে দিতে পারো, আর অপশনের সামনে পেলে সেটাই অ্যান্সার। তো কোনটার সাথে মিলতেছে দেখো, এই যে ডিরেক্ট মিলে যাচ্ছে, 2x + y, x + 2y, মাইনাসের সামনে। এইটা কিন্তু অলরেডি আমরা রিটেনের মধ্যেও শিখছিলাম। হ্যাঁ, পরীক্ষা আমাদের এখান থেকে আসতে পারে, ঢাল বের করতে বলে। হ্যাঁ, তোমাকে বলতে পারতো, না জিজ্ঞেস করে তোমাকে বলতে পারতো কি, যে এত বক্ররেখাটির ঢাল কত বললেও কিন্তু আমরা কী করতাম, dy/dx করতাম। ঠিক আছে, এটা আমরা অলরেডি সরাসরি দেখছিলাম, আমরা এই জিনিসটা আমরা সরাসরি দেখছিলাম আমরা। হ্যাঁ, আরেকটা ছিল ওই যে আমরা দেখছিলাম যে প্যারামেট্রিক ইকুয়েশন যখন থাকতো আমাদের, এরকম x = at², y = at, এরকম সরাসরি কিন্তু দেখছিলাম, তোমাদেরকে শিখাইছিলামও যে কীভাবে করতে হয়। আরও একবার বলে দিই MCQ এর খাতিরে। তো আমাদের এরকম দিয়ে বলতো কি, যে ঠিক আছে এবার তুমি দেখো এক্সটাকে প্রকাশ করছি t দিয়ে, ওয়াইটাকেও প্রকাশ করছি t দিয়ে, এখন জিজ্ঞেস করছে dy/dx তুমি এখান থেকে বের করো। তাহলে কাজ করি আমরা। আসো, তাহলে কী লিখবো এখানে, আমরা এখানে লিখবো আমরা এই কাজ করবো। আমাকে বলছে dy/dx বের করতে বলছে না। শেষ। আমি করব কি, যে ওয়াইটাকে একবার অন্তরীকরণ করব, এক্সটাকেও x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। মানে যেখানে কি আছে at²,
তো টি এর সাপেক্ষে তুমি অন্তরীকরণ করো, তো করলে কত আসবে, এটি স্কোয়ার এ সামনে থাকবে আর টি স্কোয়ারটা কত হয়, 2t হয়, শেষ। ও সরি, এটা আমাদের কি ছিল, এক্সেরটা আগে হবে না, আমরা কি করবো, যেহেতু এখানে ওয়াই লিখছি তাহলে ওয়াইটা আগে লিখবো আমরা, আসলে ওয়াইটা আগে লিখি, ওয়াই কত ছিল 280, তাহলে 280কে আমরা অন্তরীকরণ করবো, 280কে অন্তরীকরণ করলে কি হয়, টি তো টি এর সাপেক্ষে করলে 2 এ তো কনস্ট্যান্ট, তো সামনে আসলো টি এর সাপেক্ষে টি হচ্ছে 1, আর এটি স্কোয়ার আছে তো এ তো কনস্ট্যান্ট, সামনে আসলো টি স্কোয়ারটা কত হবে 2t, শেষ। তাহলে এখানকার a2 কাটা থাকলে হতো 1/t, অ্যান্সার হচ্ছে 1/t, শেষ। তার মানে জাস্ট ওয়াই আছে, এই ওয়াইটাকে ধরে অন্তরীকরণ করা শুরু করবা টি এর সাপেক্ষে, এক্স আছে নিচে, তো নিচে এইটাকে অন্তরীকরণ করবা, শেষ। তাহলে তোমার সরাসরি অ্যান্সার চলে আসবে, দেখো 1/t আসছে। এটাও কিন্তু আমি বলছিলাম যে এভাবে কিন্তু প্যারামিটার করতে হয় আর কি, হ্যাঁ, তো আমরা দেখে আসছিলাম। আমরা স্পেশালি এখানে আরও কিছু অন্তরক দেখি, একটু কয়েকটা অন্তরক দেখি। এখানে আমাদের কী বলছে যে y3 বের করতে বলছে, বা হচ্ছে এইটা বের করতে বলছে, হ্যাঁ। তো এগুলার হচ্ছে তুমি চাইলে কিছু সূত্র আছে যেগুলো মুখস্থ রাখতে পারো, হ্যাঁ, এগুলো তুমি সরাসরি মুখস্থ রাখতে পারো। কী হয় দেখো যে এরকম, তুমি এরকম n-তম অন্তরক লিখে রাখি, তুমি বই থেকে করবা কি, n-তম অন্তরকের কিছু কমন সূত্র মুখস্থ রাখতে পারো, যেগুলো বোর্ডে আসছে, n-তম অন্তরকের সূত্র, এগুলো আমরা কী করবো, মুখস্থ রাখতে পারি আর কি, মুখস্থ রাখতে পারি। n-তম অন্তরক বলতে কী বোঝাচ্ছে, ঘটনা কীরকম, যে দেখো আমাদের বলছে কি, যে এটা দেখি আমরা যে cos ax প্লাস বি, তো বলো কি এটার n-তম অন্তরকের সহগ কত, তো n-তম অন্তরকের সহগ তুমি সূত্র জানতা তাহলে সরাসরি তুমি এখান থেকে বলতে পারতা যে এইটার n-তম অন্তরকের সহগটা কী হবে, আসলে এই যে এরকম হবে। তার মানে তোমাকে যে কিন্তু বলে যে এটাকে অন্তরীকরণ করে একবার তাহলে কি আসবে, দুইবার করলে কি আসবে, তিনবার করলে কি আসবে। যেমন এখানে একটা আছে সেম y = 2/3x, তো এটাকে একবার অন্তরীকরণ করলে কি আসে, যেমন আমরা একটা করি আসো, তাহলে তুমি বুঝতে পারবা y = 2/3x, তাহলে 2/3 তো কনস্ট্যান্ট সামনে আসলো, আর জিনিসটা আছে কত আমাদের 1/x, আর আমরা জানি 1/x এর অন্তরীকরণ করলে কত আসে, এই 1/x এর অন্তরীকরণ করলে আসবে হচ্ছে -1/x², এরকম। তাহলে প্রথমবার অন্তরীকরণ করলে এটা পাই না y1, যদি এইটাকে আমি আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমি আরেকটা রেজাল্ট পাবো, আরেকবার করলে কি আরেকটা রেজাল্ট পাবো, আরেকবার করলে কি আরেকটা রেজাল্ট পাবো, এরকম পেতেই থাকবো। তো তুমি চাইলে মনে করো তোমাকে বললাম যে y10 বের করো, হ্যাঁ, তোমাকে 10 বার অন্তরীকরণ করবা, তো কিছু কিছু কেসে এরকম 10 বার অন্তরীকরণ করতে হয় না, তুমি চাইলে সূত্র যেগুলো একটু বের করতে পারো বা সূত্র তোমার জানা থাকে, তুমি সরাসরি বলতে পারবা যে হ্যাঁ এই যে 5 নাম্বার বার অন্তরীকরণ করলে কি হবে, সরাসরি এক লাইনে তুমি বের করতে পারবা। এই যে তোমার ওদের সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। যেমন এইখানে একটা আসছিল যে হচ্ছে 2/3x হলে y3 কত, তাহলে এন কি, এন এর মানটা 3, মানে yn এর সূত্র আছে এরকম জাতীয় জিনিসের ক্ষেত্রে, তো সেইখান থেকে তুমি দেখো এই যে সূত্র বসাই দিলে চলে আসছে, সরাসরি চলে আসছে জিনিসটা, হ্যাঁ। আর যেহেতু 3বার তুমি চাইলে সূত্র মনে না থাকলে এটাকে জাস্ট 3বার অন্তরীকরণ করবা, হয়ে যাবে। খুব বেশি বড় দেয় না, কিন্তু কিছু কিছু সূত্র আছে এগুলো পরীক্ষা সবসময় মুখস্থ হয়ে আসে, বলছে এত এর n-তম অন্তরক সহগ কত, বলছিলাম যে n-তম অন্তরকের এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে, বই দেখবা চার্ট করা আছে আর কি, বা হচ্ছে লেখা আছে n-তম অন্তরক সহগের এখানে, তো মনে রাখতে পারো এখান থেকে, এটা আমাদের মুখস্থ একটা পার্ট, আমি জাস্ট জানাই রাখলাম আর কি এখান থেকে, হ্যাঁ। আমরা বিশেষ করে এখান থেকে দেখা শুরু করবো কোনটা, এই যে ঢাল বের করাটা, বক্ররেখা, এগুলো আমাদের পরীক্ষা দেখো বেশ আসে, প্রচুর আসে, একটা তোমার বোর্ডে থাকবে, প্রতি বোর্ডে একটা করে থাকবে এটা, হ্যাঁ। তোমার এখান থেকে 4-5টা প্রশ্ন হয়, তার মধ্যে একটা লিমিট থেকে আসবে মাস্ট, তুমি শুনে নাও যে তোমার যে অন্তরীকরণ থেকে 4-5টা প্রশ্ন আসবে, তো কোন টাইপ থেকে কয়টা প্রশ্ন আসবে, তুমি কীভাবে কোনগুলো বেশি গুরুত্ব দিবা। একটা এই লিমিট থেকে আসবে মাস্ট, তো লিমিট ভালো করে করো, 1 নম্বর কনফার্ম। একটা আসবে হচ্ছে নর্মালি অন্তরীকরণ করতে দিবে চেইন রুল দিয়ে, 2টা কনফার্ম। আর আরেকটা আসবে হচ্ছে এরকম ঢাল বের করতে দিবে, বা তোমাকে বলবে বক্ররেখার স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, তো এখানে 3-4টা হয়ে গেল। আর একটা আসবে হচ্ছে লঘুমান গুরুমান এখান থেকে, তো এইখানে 3-4টা হয়েই গেল, হ্যাঁ। এই হচ্ছে ঘটনাটা, এখান থেকেই তুমি এইগুলোর মধ্যে থেকেই তুমি পাবা একদম শিওর। এবার আসো আমরা এখানে এইটা একটা করি, আমরা শিখছিলাম যদিও, তারপরে আমরা আরেকবার করি। আমাদের এখানে কি বলছে, এটা ঢাকা 22 আসছিল, বলছে y = ax, আর ব্র্যাকেটে কি আছে 1 - x, বলছে এই বক্ররেখাটির মূল বিন্দুতে ঢাল কত। আমরা জানি ঢাল বের করতে হয় কীভাবে, অন্তরীকরণ করতে হয়, আর বলেও দিচ্ছে কোথায়, মূল বিন্দুতে, মানে 0, 0-তে। আমি আগে ঢালের সমীকরণ বের করি, এটাকে তুমি সুন্দর করে একটু সাজায় লিখি, জিনিসটা কি আসবে, ax আসবে মাইনাস কি আসবে, ax² আসবে। আমাকে এটাকে অন্তরীকরণ করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, এইটুকুর অন্তরীকরণ, তাহলে আমরা dy/dx লিখতেছি, যে dy/dx করলে কি আসবে, এখানে দেখো dy/dx করলে কি আসে আমাদের এখানে, ওকে, এখানে আমাদের আসতেছে হচ্ছে যে ax, তাহলে এখানে a আসবে, x এর সাপেক্ষে x তো 1 মাইনাস ax², এটা কনস্ট্যান্ট, x² করলে কত আসে 2x, তাহলে আমি লিখলাম এখানে কত 2x, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের dy/dx, তাহলে dy/dx কত a - 2ax। এখন হচ্ছে মূল বিন্দুতে, তো মূল বিন্দু মানে কি, x এর মান 0, y এর মান 0, তাহলে মূল বিন্দু মানে কি 0, 0 বিন্দুতে, তো এখানে যদি 0, 0 বসাই দাও x এবং y এর জায়গায় কি আসে a -
2ax, এখানে কত আসবে x এর মান শূন্য বসলে শূন্য চলে আসবে, তার মানে হবে কত a মাইনাস শূন্য, তার মানে হচ্ছে কত আসবে a, তাহলে হচ্ছে a, তাহলে আমরা কি করবো এখানে অ্যান্সারটা কী হবে দেখো, মূল বিন্দু ঢাল কত হবে, এই দেখো a হবে, তাহলে অ্যান্সার শেষ। এরকম তাহলে বক্ররেখার ঢাল বের করা মানে কি হতো, ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন এক্স এখানে বলছে আর একটা করি, বলছে ওয়াই ইকুয়াল টু লন এক্স, বক্ররেখাটির এত বিন্দুর ঢাল কত, দেখছো প্রত্যেক বোর্ডেই একটা করে ঢাল আসছে, তাহলে এই যে বললাম যে ঢাল আসবে পরীক্ষায়, এত বক্ররেখার ঢাল কত, তোমার কিন্তু আহামরি এত পড়ার দরকার নেই, বাছাই করে যেই টাইপটা আসে পরীক্ষায় বেশি তুমি সেইটা আগে করো, কারণ তোমার যদি অনেক পড়া বাকি অনেক গ্যাপ, তো তুমি চেষ্টা করো ওইগুলোকে আগে পড়তে, যেগুলোতে আসার সম্ভাবনা 90%, তো ওইটা আগে কাভার করো, তারপরে সময় থাকলে তুমি সব পড়ো। ওয়াই ইকুয়াল টু লন এক্স, বক্ররেখাটির কী হবে, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ঢাল কত, তাহলে আমরা কী করবো, ওয়াই ইকুয়াল টু লন এক্স, হ্যাঁ তাহলে আমরা ঢাল বের করি, আসো ডিওয়াই বাই ডিএক্স, তো লন এক্স কী করলে কী আসে, 1/x আসে, 1/x আসে, আর এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে দেখো 1, এক্স এর মানটা হচ্ছে 1, তাহলে এক্স এর মান যদি আমি 1 বসাই দিই, এখানে 1 বসাই দিই, তাহলে কত আসবে 1 আসবে, তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের 1, তাহলে এই নাম্বারটা আমাদের অ্যান্সার হবে 1। সেম কাহিনী, হ্যাঁ এরকম স্পর্শকের সমীকরণ আসতে পারে, এরকম বলছে এত বিন্দুতে এত স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, তো এটা দেখাই দিই অভিলম্বের সমীকরণ, তুমি চাইলে সরাসরি বের করতে পারো বা একটু বড় করে বের করতে পারো, এটা আমি এখান থেকে দুইটা দেখাই তোমাকে, হ্যাঁ এটা আমরা যদি রিটেনে দেখাইছিলাম, তারপরে আমি দুইবার দেখাই যে এত বিন্দুতে একবার অভিলম্বের সমীকরণ, আরেকবার কি, আরেকবার হচ্ছে স্পর্শকের সমীকরণ, আরেকবার হচ্ছে কি স্পর্শকের সমীকরণ, একটা অভিলম্বের সমীকরণ, একটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে আসো আমরা করি, কি বলছে যে এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক সমীকরণ, তো আমরা শুরুতে করবো কি, এটাকে ঢাল বের করবো, তো ঢাল যদি বের করি তাহলে কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স, তো এটাকে স্পর্শকের মানে অন্তরীকরণ করো, কি আসবে এক্স কিউব কি করলে আসে কত 3x², তাহলে 8x² কি করলে কত আসবে 16x, আর 7 তো শূন্য আসবে, তো ঢাল বের হয়ে গেল। কিন্তু আমার তো বিন্দু বলছে, কোন বিন্দুতে ঢাল, এই এত বিন্দুতে, তাহলে আমি ঢাল আগে বের করতে হবে, মাস্ট 1 বিন্দু 1 বসাই দাও, এখানে 1 বিন্দু বসাই দাও, তাহলে 1 বিন্দুতে ঢালটা কত আসবে, এম এর মানটা, এটা মানে কিন্তু এম, এটা মানে কিন্তু এম, তো এমটা কত আসবে 1 যদি বসাও 3 3 আর 16 16 আর কি, তাহলে আসবে কত 3 - 16, তারপরে আসবে হচ্ছে আমাদের যে -13, ঢাল হচ্ছে -13, বুঝলাম আমরা। এবার বলছি এই স্পর্শকের সমীকরণ যদি চাইতো স্পর্শক, তো কী করতাম, তো আমরা জানি স্পর্শক সমীকরণ মানে কি, আমি ঢাল জানি বিন্দু জানি, বিন্দু জানি ঢাল জানি, তো কী করবো লিখবো, সুতরাং স্পর্শকের সমীকরণ, এখানে লিখে দিই স্পর্শক সমীকরণ, লিখবো হচ্ছে এরকম যে y - y1 = m × x - x1, শেষ, অ্যান্সার শেষ, মান বসাও, y - y1 কত 1, আর ইকুয়াল টু কত হবে m, এর মান কত -13, বসাই দিই -13 বসে দিচ্ছি আমি, এই মানটা হচ্ছে আমাদের কত যে -13 আর কি, হ্যাঁ তো বসাচ্ছি আমরা -13, আর x - x1 কত, x1 হচ্ছে আমাদের সেই 1, ঠিক আছে 1, এই হচ্ছে জিনিস। তো এখান থেকে হিসাব করলে তুমি পাওয়া যাবে সমীকরণ হচ্ছে কোনটা, যেমন লিখতেছি আমরা এখান থেকে সমীকরণটা দেখতে কীরকম দাঁড়াবে, লিখে দিই একটু, এখান থেকে দাঁড়াবে হচ্ছে এই -13x, এই পাশে আসলে হবে কত +13x, লিখলাম 13x, এখানে +y ছিল, এইখানকার মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়েছে +1, এই +1 এই পাশে আসলে কত হয়ে গেছে 0 হয়ে গেছে, হ্যাঁ 0, কারণ এদিকে তো -1 আছে, তাহলে সমীকরণ হচ্ছে এই স্পর্শকের সমীকরণ। এখন আমার দরকার কি অভিলম্বের সমীকরণ, যদি বলতো অভিলম্বের সমীকরণ, তখন আমরা লিখতাম স্পর্শকের উপরে লম্ব মানে কিন্তু অভিলম্ব, তাহলে আমরা আসলে এখানে করে দিই অভিলম্ব, কি হবে এখানে অভিলম্ব, যে আমরা এক্স আর ওয়াই সহগটা এক্সচেঞ্জ করবো, ওয়াইয়ের সহগ 1টা এখানে আসবে, শুধু এক্স হবে, এক্সেরটা 13, তাহলে ওইখানে যাবে 13, তাহলে হচ্ছে কত হবে 13y, আর সামনে আমরা কি করবো একটা চিহ্নটা চেঞ্জ করে দিলাম, আর প্লাস থাকবে একটা কে এর মানটা বের করতে হবে, কে বের করবো কীভাবে, এই যে বিন্দু দেওয়া ছিল ওই বিন্দুতেই তো অভিলম্ব, যেখানে স্পর্শক ওখানে অভিলম্ব চাইছে, তো 1 যদি বসাই দাও এখানে, তাহলে কে এর মানটা কত আসে, তো আমি এই সমীকরণ যদি বসাই দিই, এক্স এর মান যদি 1 বসে আসবে কত 1 - 13 1 প্লাস কে 0, তাহলে কে এর মান কত আসছে, এই পাশে আসছে 13, তাহলে -12, এই পাশে হবে +12, তাহলে কে এর মানটা 12, তাহলে বুঝলাম কি সমীকরণ x - 13 + 12, দেখো তো কোথায় আছে x - 13 y +12 আমাদের আছে, হ্যাঁ x - 13y প্লাস আমাদের 12, আমাদের বলছিল কি এখানকার এই জিনিসগুলোর মধ্যে কী বের করো, দেখো এই যে এটার সাথে মিলে গেছে, কিন্তু বলছিল ঢাল বের করো, অভিলম্ব বের করো, অভিলম্বটা আমরা বের করে ফেলছি, তো দুইটাই বের করা শিখলাম এখান থেকে আমি, অভিলম্ব এবং হচ্ছে স্পর্শক, তো পরীক্ষা যেটাই বলুক তুমি বের করতে পারবা, সমস্যা নেই। তুমি দেখো পরীক্ষা ভেবে আসে ঢাল কত, স্পর্শক কত, অভিলম্ব কত, মানে বহুপদীর মধ্যে আসতে পারে, যে 3টা জিনিস শিখলাম 3টাই এখানে দরকার হয়েছে, যেটা আমরা পারবো এখান থেকে, ঠিক আছে, অভিলম্ব স্পর্শক এগুলো এভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে। লাস্ট জিনিস হচ্ছে আমাদের পরীক্ষায় যে বললাম যে এটা আমাদের হচ্ছে কি সেই কী জানিয়েছিল আমাদের
লঘুমান গুরুমান, যেটা আমরা শিখছিলাম যদিও কিসের মধ্যে, যে আমরা রিটার্নের মধ্যে শিখছিলাম। তারপরে আমরা একবার দেখি যে কী প্রশ্ন আসতে পারে এখান থেকে আমাদের হচ্ছে এমসিকিউতে। বলছে ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। এখন ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে কোনটা সঠিক জানতে হবে যে ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে কী হয়, dy/dx এর মানটা শূন্যের চেয়ে বড় হয়। আর যদি বলতো ক্রম হ্রাসমান ফাংশনের ক্ষেত্রে কী হইতো, তাহলে বলতো কি এটা হচ্ছে ক্রম হ্রাসমান, ঠিক আছে, এটা ক্রমে হ্রাসমান আর কি, ক্রম হ্রাসমান ফাংশন। তো এই ফাংশনে কি হয়, dy/dx এর মানটা শূন্য থেকে ছোট হয় আর বর্ধমানটা কি হয়, শূন্য থেকে বড় হয়। এটা সরাসরি মনে রাখবা। তাহলে এইখানে পরীক্ষায় সরাসরি বলছে এভাবে যে এত ফাংশনটি কোন বৃদ্ধি ব্যবধিতে হ্রাস পায়, এটা কি ক্রমবর্ধমান নাকি হচ্ছে ক্রম হ্রাসমান, এরকম জিজ্ঞেস করছে, বা হচ্ছে সেইটা কোন রেঞ্জের মধ্যে এই জিনিসটা হয়। তো সেই অনুপাত বা রেঞ্জটা, অনুপাত না, রেঞ্জটা বের করতে হয় তোমাকে। তাহলে ফাংশনটি তো দেখি আমরা, এই যে ফাংশন ছিল, তোমরা যেরকম যখনই বলবে যে কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন ব্যবধিটা বলতে বলবে, তখন কী করবা তুমি, সবার আগে তুমি একবার অন্তরীকরণ করবা। এই যে লাইনটা আছে ফাংশনটা, এটাকে একবার অন্তরীকরণ করো। আসলে কত আমাদের, এটা আসলো 6x² - 13x + 36। এবার আমরা যেটা করবো, আমি দেখবো যে বলছে ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায়। হ্যাঁ, আমাকে বলে দিচ্ছে কী হয়, ফাংশনটি ক্রম হ্রাসমান বলছে। শর্ত কী ছিল যে dy/dx এর মানটা কী হবে, শূন্যের চেয়ে ছোটো হবে। এই জন্য আমি লিখে দিচ্ছি কি যে এরকম হবে, এই যেরকম। তো এখান থেকে তুমি x এর মান বের করবো, ব্যবধি চলে আসবে। যদি বলতো এত ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, তার মানে কী দিতাম, গ্রেটার দেন চিহ্ন দিতাম, দিয়ে x এর মান বের করতাম। তো এবার লেস দেন চিহ্ন দিছি, দিয়ে আমরা কী করলাম, এই দেখো x² - 5x + 6 এরকম। তুমি এটি লসাগু করো, বা সরি মিলটার্ম করো, কি আসবে, এই মিলটার্মগুলো আসছে x - 2 x - 3 লেস দেন এত। আর এই জিনিসটাকে লেখা যায় কীভাবে, যে x এর মানটা কি 2 থেকে শুরু করে 3 এর মধ্যে, তো এটাই অ্যান্সার, 2 থেকে 3 এর মধ্যে হবে অ্যান্সারটা, x এর মানটা হবে। দ্যাটস ইট। যেমন এখানে সেম এরকম একটা ক্রমবর্ধমান ক্রম হ্রাসমান, তো এটা পরীক্ষা আসে ক্রমবর্ধমান ক্রম হ্রাসমান। বলছে এত ফাংশনটি নিচের কোন বিন্দুতে ক্রমবর্ধমান, তো কোন বিন্দুতে বললে তুমি কীভাবে বের করবা সেটাও শিখে রাখো তুমি, যে ক্রমবর্ধমান যদি বলে কোন বিন্দুতে। তাহলে আমাদের ফাংশন ছিল কি, y = sin x, মানে f(x) = sin x। একবার অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে কী আসবে, cos x আসবে। আর একবার যদি ডাবল অন্তরীকরণ করি আমরা, তাহলে কী আসবে, -sin x আসবে। দুইবার আমি করে রাখলাম, দুইবার অন্তরীকরণ করে রাখলাম, ওই যে লঘুমান গুরুমানে দুইবার অন্তরীকরণ করতাম। এবার কী করবো আমরা, যে প্রথম অন্তরীকরণ নিয়ম কী ছিল লঘুমান গুরুমান বের করার, যে আমরা প্রথম অন্তরীকরণ সমান শূন্য ধরতাম। তাহলে cos x, তাহলে cos x সমান শূন্য ধরছি, এবং x এর মান আসছে কত, π/2। x এর মান আসছে কত আমাদের, π/2। এবার এই যে π/2, তাহলে x এর মান আসলো π/2, মানে আমরা কী করবো, ওই x এর মানটা কোথায় বসাবো, এই যে আমাদের দুইবার অন্তরীকরণ করে যেটা পাইছিলাম সেখানে বসাবো। তো আমি দুইবার অন্তরীকরণ যেটা পাইছিলাম সেখানে বসালাম, বসাই দেখলাম কি আসছে, -1 আসছে। x = π/2 বিন্দুতে ফাংশনটি ক্রমবর্ধমান, এবং সেই মানটা কত যদি চাইতো -1 আমরা বলে দিতাম। আমি আগেই বুঝছিলাম যে কোথায় ফাংশনটি ক্রমবর্ধমান, এই যে x এর মান বের করছি π/2, ওটাই কিন্তু অ্যান্সার। যদি চাইতো সেই বিন্দুতে মান কত সেটাও চাইলে বলতে পারতাম আমরা, লঘুমান গুরুমানের কিন্তু সেই অঙ্কটা আর কি। ওকে, এটা আমরা বুঝলাম। বলছে এটা সর্বোচ্চ মান কত, তাহলে তুমি এখানে সেমভাবে বের করতে পারো। কীভাবে দেখো, বলতে পারে এই ফাংশনের সর্বোচ্চ মান কত। তুমি আগে নর্মালি কী করো, এই ফাংশনটাকে একবার লিখো, নর্মালি লিখে একবার অন্তরীকরণ করে, যে একবার অন্তরীকরণ করলাম, একবার অন্তরীকরণ করার পরে কী নিয়ম কী ছিল, যে আমরা শূন্য ধরি, প্রথমবার অন্তরীকরণ করে শূন্য ধরি। তো শূন্য ধরে আমরা x এর মান বের করে দেখলাম আসছে, x এর মানটা হচ্ছে হাফ। x এর মান যে হাফ আসলো, এই হাফটা আমরা কী করবো, এখানে বসাই দিব, এখানে বসাই দিব। আমরা বলেছি সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মানটাই চলে আসবে আর কি, কারণ এই বিন্দু কী থাকতো, সর্বোচ্চ সর্বনিম্ন মান পাওয়া যাইতো, তো তার মানে এখানে সর্বোচ্চ মানই পাওয়া যাবে আর কি। তো হাফটা বসাই দিলাম আমি এখানে সরাসরি, মানে x এর মান, মানে একবার অন্তরীকরণ করে শূন্য ধরে x বের করতাম, ওই বিন্দুতে সর্বোচ্চ সর্বনিম্ন মান পাওয়া যেত। তো ওই বিন্দুটা বসাই দিয়ে আমি বলে দিলাম যে হ্যাঁ এখানে তাহলে যদি সর্বোচ্চ চাইছে তাহলে সর্বোচ্চই পাওয়া যাবে, এবং সর্বোচ্চ মানটা কত হবে, একটাই মান আসছে যেহেতু, তো এটা দিয়ে সর্বোচ্চই পাবো, খালি বসলে 1/4 আসলো। লঘুমান গুরুমান সরাসরি বের করতে পারি, এটা আজকে আলোচনা। তো আশা করি এইটুকু জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এইগুলোর থেকেই তোমার ঘুরে ফিরে আসলে এমসিকিউগুলো আসবে। তুমি ভালো করে লিমিটের অঙ্কগুলো দেখো, ভালো করে জাস্ট নর্মাল ছোটোখাটো অন্তরীকরণগুলো দেখবা। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যে অন্তরীকরণের সূত্রগুলো ছিল সরাসরি পরীক্ষা আসতো, সেই সূত্রগুলো ভালো করে দেখবা। আর লাস্টের দিকে এসে হচ্ছে সেই যেটা দেখাইলাম যে হচ্ছে ইমপ্লিসিট ফাংশন যেগুলা, অথবা প্যারামেট্রিকগুলা, বা হচ্ছে এই যে ঢাল বের করা, স্পর্শকের সমীকরণ বের করা, লঘুমান গুরুমান বের করা, ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান, এই টাইপগুলো থেকেই তোমার পরীক্ষায় এমসিকিউ থাকবে। এগুলো একটু প্র্যাকটিস করে, এমসিকিউগুলো প্র্যাকটিস করার বিষয় আমি জাস্ট যে দেখাই দিলাম যে হ্যাঁ বিগত বছর কিন্তু এই টপিকগুলোর উপরে আসলে বিশেষ করে আসছে। তো এগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলো, শেষ করে ফেলো, ইনশাল্লাহ পারবা। দেখা হচ্ছে, ভালো থাকো পরবর্তী চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।